প্রিয় স্টুডেন্ট, পর্যায়বৃত্তিক গতির সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমরা লক্ষ্য করো, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বেগ ভার্সেস সময় লেখচিত্র নিয়ে। তো আজকের আলোচ্য বিষয়ে ঠিক সেম বিষয়টি আমরা একটা স্ট্রাকচারের সঙ্গে একটা তুলনা করব। সেটা হলো, দেখো, গত ক্লাসে আমরা দেখাইছিলাম এরকম একটা কণার বৃত্তাকার গতি, অর্থাৎ যদি কোনো স্পন্দনশীল যদি কোনো কণা এরকমভাবে বৃত্তাকার গতিতে ঘুরতে থাকে, তাহলে ঠিক সেই অবস্থায় তার ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ সরণের পরিবর্তন হয় এবং সেই সাথে তার দশার যে পরিবর্তন, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি এই রাশিগুলোর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পেরেছিলাম। ওকে, তো আজকে এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ, বা যদি সরল সন্ধিত স্পন্দন কোনো কণা গতিশীল থাকে তাহলে সেক্ষেত্রে তার ত্বরণের সমীকরণটা কেমন হবে সেটা আমরা দেখব। আমরা গত ক্লাসে জেনেছি যে বেগকে যদি সরণকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই আমাদের জানা আছে, যদি বেগকে সময়ের সাথে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো, রাইট? তাহলে আমাদের এটা জানা আছে যে আমরা জানি অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু ডি ডিটি অফ ভি। বেগকে ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে বলতো? সময়ের সাপেক্ষে। তো বেগের সমীকরণটা আমাদের জানা ছিল নিশ্চয়ই। আমরা সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে বেগ ভি ইকুয়ালস টু আমরা জেনেছিলাম ওমেগা এ কোসাইন ওমেগা টি। ওকে, তো যদি ভি ইকুয়ালস টু ওমেগা এ কোসাইন ওমেগা টি হয়, তাহলে ভি এর মানটা এখানে যদি আমরা বসাই দিই, তাহলে ডি ডিটি অফ ভি ইকুয়ালস টু ওমেগা এ কোসাইন ওমেগা টি আমরা এটা ব্যবহার করতে পারি। এখন দেখো, টাইমের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা অবশ্যই কি কোসাইন ওমেগা টি ডিফারেন্সিয়েট করব, রাইট? তাহলে ওমেগা এ বাইরে থাকবে, কোসাইনকে করলে আমরা কি পাবো? মাইনাস সাইন। ওকে, মাইনাস সাইন ওমেগা টি আমরা এটা পাবো। আবার যদি ওমেগা টিকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যাবে বলতো? ডি ডিটি অফ ওমেগা টি। তাহলে ডি ডিটি অফ ওমেগা টিকে করলে কি পাওয়া যাবে বলতো? একটা ওমেগা পাওয়া যাবে, আর টি এর জন্য ডিফারেন্সিয়েশন হলে 0 হয়ে যাবে। তাহলে আমরা টোটালি কি লিখতে পারি? এ ওমেগা স্কোয়ার, মাইনাসটা আমরা আগে দিয়ে দিই, ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ওকে, তাহলে আমরা অ্যাক্সেলারেশনের জন্য যে একটা ইকুয়েশন পেলাম সেটা হলো এ ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, যেটা সময়ের সঙ্গে সময়ের সাথে এটা পরিবর্তনশীল হয় অ্যাক্সেলারেশন, অর্থাৎ সময় সংশ্লিষ্ট যে সমীকরণ সেটা হলো এইটা, অর্থাৎ এ ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে যদি লেখার চেষ্টা করি তাহলে দেখো কি লেখা যায়। দেখো, একটু আমরা সাজিয়ে লিখব, মাইনাস ওমেগা স্কোয়ার, জানা আছে যে এ সাইন ওমেগা টি, এটাকে একটু আলাদা করে লিখলাম। ওকে, আমাদের জানা আছে কি বলতো? মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো, এটাকে কোনো কিছু দ্বারা প্রতিস্থাপন করা যায়? হ্যাঁ, শিওর। আমরা এটা কিন্তু জেনে আসছিলাম যে পর্যায়ভিত্তিক গতির ক্ষেত্রে সরল সন্ধিত স্পন্দন গতির যে সরণের সমীকরণ আমরা জেনে আসছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তাহলে নিশ্চয়ই কি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তাহলে আমরা এখানে ওমেগা স্কোয়ার কি লিখতে পারি বলতো? এক্স লিখতে পারি। তাহলে এটাও একটা ইকুয়েশন। তাহলে ত্বরণের জন্য আমরা কয়টা ইকুয়েশন পেলাম বলতো? দুইটা ইকুয়েশন। নাম্বার 1 টাইম সংশ্লিষ্ট, নাম্বার 2 সরণ সংশ্লিষ্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে সরণের ওপর কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ নির্ভরশীল। ওকে, তাহলে যদি সরণের ওপর যদি ত্বরণ নির্ভরশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখতে যাই তাহলে নিশ্চয়ই দেখো
টাইমের সাপেক্ষে প্রথমে আমরা আগে চিন্তা করি যে টাইম কি বলতো, 0, t/4, t½ thrice t/4 অ্যান্ড t। অর্থাৎ এই যে গত ক্লাসে যে আলোচনাগুলো ছিল সেই সেম আলোচনা এখানেও, জাস্ট শুধু রাশিটার পরিবর্তন হবে। সেটা কি, অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি। আমরা এখানে জাস্ট এই ঘরে আমরা a বসাইছি, আর আগে ছিল সেটা কি বলতো, v ছিল। যখন আমরা সরণ ভার্সের সময় লেখচিত্র অঙ্কন করেছিলাম তখন এখানে কি ছিল বলতো, সরণ ছিল। ওকে, তাহলে আমরা এখন এই টোটালি টাইমগুলোকে টাইম দিয়ে বসায় আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। দেখো, তাহলে অ্যাক্সেলারেশনের জন্য আমরা দুইটা ইকুয়েশন পেলাম। নাম্বার 1 আমরা এখানে লিখে রাখি, a ইকুয়ালস টু মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ওকে, আর একটা ইকুয়েশন পেলাম a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তারা আমার সমীকরণ জানা থাকলো অ্যাক্সেলারেশনের জন্য। এটা হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণের জন্য কয়টা বলো তো, দুইটা সমীকরণ। এখন আমি প্রত্যেকটার জন্য টাইমের সঙ্গে কিভাবে অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে টাইম যখন টি ইকুয়ালস টু, যখন আমি কি ধরবো বলো তো, 0, দেন অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি বলতে আমরা কি বোঝাইছিলাম বলো তো, টয়েস পাই ডিভাইডেড টি ইন্টু টি বলতে কি বোঝায়, 0। ওকে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন, টোটাল অংশ কি 0, সাইন 0 ডিগ্রির মান কি বলো তো, 0। তাহলে এটা যদি 0 হয়, সাইন 0 ডিগ্রির মান 0 হলে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু 0। অর্থাৎ টাইম t ইকুয়ালস টু 0 হলে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট যাও, টাইম t ইকুয়ালস টু কি আমরা ধরে নিচ্ছি t/4, তাহলে অ্যাক্সেলারেশন a কি হবে দেখো তো, মান বসে দাও মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন টয়েস পাই ডিভাইডেড টি ইন্টু t/4, টি কেটে গেল, 2 থাকে π/2, তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হলো 1। তাহলে সাইন 0 ডিগ্রি মান কি ছিল, আমরা 0 পেয়েছি, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে 1 যদি হয় তাহলে আমরা এখানে পাচ্ছি কি বলতো, মাইনাস ওমেগা স্কোয়ার a। ওকে, তাহলে আমরা এখানে দেখো এই মানগুলো যদি এখানে বসায় দেই, এখানে তখন আমরা কি পেয়েছিলাম 0, আর এখানে আমরা পাচ্ছি কি মাইনাস ওমেগা স্কোয়ার a, রাইট। আচ্ছা, t ইকুয়ালস টু যখন আমরা কি পাবো, t½ তো t½ হলে কি হবে, a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন টয়েস পাই ডিভাইডেড টি ইকুয়ালস টু t½ তাহলে t½ টি কেটে গেল, t2 কেটে গেল, তাহলে সাইন পাই মিনস সাইন কি 180 ডিগ্রি। তাহলে সাইন 180 ডিগ্রি মান কত হবে বলো তো, সাইন 180 ডিগ্রি মান হবে 0। তাহলে যদি 0 হয় তাহলে টোটাল অংশ, তাহলে মাইনাস এখানে ওমেগা স্কোয়ারে সাইন 180 ডিগ্রি বা সাইন পাই, তাহলে আমরা সেই টোটাল মানটা কি লিখতে পারি বলতো, 0। এরপরে যাও টি ইকুয়ালস টু কত, নিশ্চয়ই কি 30/4, তাহলে 30/4। ওকে, তাহলে a ইকুয়ালস টু আমরা কি লিখবো, মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন টয়েস পাই বাই টি ইন্টু 30/4, 2 টি কেটে গেল, তাহলে 30 পাই ডিভাইডেড 2 হয় না, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার a। আচ্ছা, একটু লক্ষ্য করো 30 পাই ডিভাইডেড 2 অর্থাৎ সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি মান কত হবে বলো তো, -1। তাহলে যদি -1 হয় তাহলে এখানে -1 ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ারে, তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস, তাহলে প্লাস ওমেগা স্কোয়ারে। তাহলে আমরা এখানে পাচ্ছি 180 ডিগ্রির জন্য আমরা পেয়েছি হলো কত বলতো, 0, আর এটার জন্য পাচ্ছি হলো প্লাস ওমেগা স্কোয়ার a। এখন আমাদের একটা অপশন বাকি থাকলো, সেটা টি ইকুয়ালস টু বলতো কি টি। তো আমরা যদি এখানে a বসে মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন টয়েস পাই ডিভাইডেড টি ইন্টু টি কেটে যায়, সাইন টয়েস পাই সাইন 360 ডিগ্রি। সাইন 360 ডিগ্রি মান কত বলো তো, আমাদের জানা আছে সাইন 360 ডিগ্রি মান হলো
জিরো। তাহলে যদি সাইন 360 ডিগ্রি মান জিরো হয় তাহলে আমরা এখানে লিখেছি কি টোটাল অংশ এ ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো লক্ষণীয় বিষয়, আমরা এখানে এ ইকুয়ালস টু পেয়েছি এখানে জিরো, আবার এখানে এ ইকুয়ালস টু পেয়েছি বলতো মাইনাস ওমেগা স্কোয়ারে, এখানে এ ইকুয়ালস টু পেয়েছি জিরো, আবার এখানে কি দেখো তো এখানে এ ইকুয়ালস টু আমরা পেয়েছি প্লাস ওমেগা স্কোয়ার এ, এখানে এ ইকুয়ালস টু পেয়েছি জিরো। নিশ্চয়ই প্রত্যেকটা অংশের ক্ষেত্রে টাইমগুলো কি ছিল বলতো ভিন্ন ভিন্ন। ওকে, টাইমগুলো কি ছিল ভিন্ন ভিন্ন। সেই সাথে দেখো দশাগুলোও চেঞ্জ হয়ে গেছে, পাই বাই টু, পাই, থ্রাইস পাই বাই টু, টয়েস পাই। ঠিক আছে, তার সঙ্গে কোন রাশিটার পরিবর্তন হয়েছে বলতো অ্যাক্সেলারেশন এ রাশিটার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এই মানগুলোকে যদি একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে লেখচিত্রটা দেখতে কেমন হবে? নিশ্চয়ই এটা আমাদের বোঝা হয়ে গেছে। এখন আর এই মুহূর্তে কি এটা আমাদের রাখার কি কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? না, আমাদের আর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সঠিক চিত্রটা এখানে উপস্থাপন করেছি। তো আমি এটা মিশিয়ে লিখি, লেখচিত্রটা কেমন হবে সেটা একটু দেখো। তাহলে ঠিক আগের মতো আমি যেভাবে তোমাদেরকে শুরু থেকে আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হলো আমি এখানে দিয়েছি কি তোমার t/4, রাইট, t/4, তারপরে দিয়েছিলাম কি t/2, তারপরে দিয়েছিলাম কি থ্রাইস t/4, তারপরে কি দিয়েছিলাম বলতো টি। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমরা এই যে এটা এখানে আমরা দিয়েছিলাম পাই/2, পাই/2, এখানে আমরা পেয়েছিলাম কি পাই, এখানে পেয়েছিলাম থ্রাইস পাই/2, এখানে পেয়েছিলাম কি বলতো টয়েস পাই। সিমিলারলি আমরা এখন এটাকে রিপ্রেজেন্ট করব, যেহেতু এখানে দুইটা মান পেয়েছি আমরা, কয়টা বলতো একটা একটা প্লাস ওমেগা স্কোয়ার এ পেয়েছি, একটা মাইনাস ওমেগা স্কোয়ার এ পেয়েছি, আর জিরো পেয়েছি, তাই না? তো আমি প্লাসগুলোকে অয় অক্ষের পজিটিভ অংশ বলবো। আমরা এদিকে কি টাইম টি সেকেন্ড, এদিকে দেখাচ্ছে কি বলতো ভি, এটা হলো মিটার পার সেকেন্ড, সরি এ অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের জন্য দুইটা মান, একটা হলো পজিটিভ দিকে প্লাস, আমি ওখানে লিখতে পাচ্ছি যে প্লাস ওমেগা স্কোয়ার এ, আর এদিকে আমি দেখানোর চেষ্টা করেছি কি বলতো মাইনাস ওমেগা স্কোয়ার এ। তোমরা এখন নিজেরাই এখন করার চেষ্টা করো, যখন টাইম জিরো তখন কিন্তু এ ইকুয়ালস টু জিরো। তাহলে এ ইকুয়ালস টু কি জিরো, তাহলে টাইম জিরো কোথায় ছিল? এখানে জিরো। তাহলে এ ইকুয়ালস টু কি হয়েছে বলো তো? এ ইকুয়ালস টু এখানে জিরো। যখন টাইম t/4 অর্থাৎ দশা তখন পাই/2, তাহলে পাই/2 t/4 জায়গায় পাই/2 হলো দশা। সেই ক্ষেত্রে আমরা মান কত পেয়েছিলাম? মাইনাস ওমেগা স্কোয়ারে। তাহলে মাইনাস কোন দিকে বলতো? এদিকে মাইনাস। তাহলে আমি এই বরাবর মাইনাসগুলোকে প্রতিস্থাপন করব, এই বরাবর প্লাসগুলোকে প্রতিস্থাপন করব। এখন যাও t/2, তাহলে t/2-র জন্য কি পেয়েছি আমরা? জিরো। সেটা কোথায় কত দশে বলতো? পাই, তাহলে পায়ে জিরো, দ্যাট মিনস পায়ের জন্য এইটা। এরপর যাও থ্রাইস t/4, থ্রাইস t/4 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম বলতো? প্লাস ওমেগা স্কোয়ারে। নিশ্চয়ই এটা কি থ্রাইস পাই/2, তাহলে থ্রাইস পাই/2 এখানে আমরা পেয়েছি কি বলতো? প্লাস ওমেগা স্কোয়ারে, তাহলে ওমেগা স্কোয়ারে, তাহলে নিশ্চয়ই কি প্লাস প্লাস উপরে। আচ্ছা, এরপরে দেখো থ্রাইস পাই/2 হয়ে গেল, এরপরে যাও টি বা টয়েস পাই, এখানে পেয়েছি আমরা জিরো। নিশ্চয়ই কি টয়েস পাইয়ের ক্ষেত্রে জিরো, তাহলে টয়েস পাই এখানে জিরো। তো এইটাকে যদি আমরা কি এই সকল বিন্দুগুলোকে যদি আমরা অ্যাড করার চেষ্টা করি তাহলে কিভাবে অ্যাড করা যায় একটু লক্ষ্য করো। আমরা ঠিক এরকমভাবে অ্যাড করতে পারি। নিশ্চয়ই তুমি দেখো যে এই যে ওয়েভটা দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই কি বলতো? সাইন ওয়েভের বিপরীত, অর্থাৎ ঋণাত্মক সাইন সদৃশ একটা লেখচিত্র। ওকে, তাহলে এই যে দেখো এ ভার্সেস টি লেখচিত্র, এ ভার্সেস টি লেখচিত্রটা কেমন? প্রকৃতিটা কেমন? প্রকৃতিটা হলো ঋণাত্মক সাইন সদৃশ, অর্থাৎ বাংলায় যদি আমরা লিখতে পারি ঋণাত্মক সাইন
সদৃশ লেখচিত্র। ঠিক আছে, জাস্ট আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে যখন আমরা ভেলোসিটি ভার্সেস টাইম লেখচিত্র আমরা দেখেছিলাম, তখন সেটা ছিল কি বলতো, কোসাইন সদৃশ লেখচিত্র, অর্থাৎ কজ ওয়েভের মতো একটা লেখচিত্র ছিল। আর যখন সরণ ভার্সেস সময় লেখচিত্র আমরা পেয়েছিলাম, তখন কিন্তু সেখানে পেয়েছিলাম কি সরাসরি কি সাইন লেখচিত্র। তাহলে সাইন লেখচিত্র হলো সরণ ভার্সেস সময়, এটা হলো সাইন লেখচিত্র। তাহলে একটু নোট তোমরা এটা রাখতে পারো। সরণ ভার্সেস সময়, এক্স ভার্সেস টি, এটা হলো সাইন সদৃশ লেখচিত্র। সাইন সদৃশ লেখচিত্র। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা পাইছি বেগ ভার্সেস সময়, এটা হলো কোসাইন সদৃশ লেখচিত্র। আর এখন পেলাম কি বলতো, অ্যাক্সেলারেশন ভার্সেস কি বলতো টাইম, এটা কি ঋণাত্মক সাইন সদৃশ। এই বিষয়টা আমাদের কি বলতো মনে রাখা দরকার। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কখন সর্বোচ্চ মান আমরা পেতে পারি আর কখন অ্যাক্সেলারেশনের সর্বনিম্ন মান পেতে পারি। আমরা একটু লক্ষ্য করব, যখন সরল সন্ধিত স্পন্দন গতিগুলো যখন আমরা স্টাডি করি, তখন যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে। আমি গত লেকচারে দেখিয়েছিলাম যে একটা সরল দোলকের ক্ষেত্রে, যেহেতু সরল দোলকের গতি কী বলতো সরল স্পন্দন গতি, সেহেতু কি যখন এই কণাটা সর্বোচ্চ বিস্তারে কি স্পন্দিত হতে থাকবে, ঠিক সেই অবস্থার এটা হলো সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা এখানে এক্স ইকুয়ালস টু কি, আমরা চিন্তা করি কি এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে ভি আমরা পেয়েছিলাম কি বলতো, ভি পেয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ ওমেগা এ। এইবার আমরা পাবো এখানে অ্যাক্সেলারেশনটা কত হবে সেটা আমরা জানবো। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন কত আমাদের সেটা জানতে হবে, রাইট? আচ্ছা, এখানে দেখো সরণ এক্স ইকুয়ালস টু কি বলতো এক্স, আমরা ধরে নিলাম সরণ এক্স ইকুয়ালস টু এখান থেকে এক্স, আর ভি আমরা পেয়েছিলাম এখানে মিনিমাম যেটা ইকুয়ালস টু 0, এবং এখানে তাহলে অ্যাক্সেলারেশনটা কত হবে সেটা আমাদের জানা দরকার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস অ্যাক্সেলারেশন? তুমি অবশ্যই জানো যে অ্যাক্সেলারেশন যখন সরল সন্ধিত স্পন্দনে কোনো কণা স্পন্দিত হতে থাকবে, তখন তার অ্যাক্সেলারেশনের জন্য ইকুয়েশন কি আমরা দুইটা পেয়েছি, একটা টাইম ডিপেন্ডেন্ট, একটা কি বলতো সরণ। তো আমরা যদি সরণ সাপেক্ষে যদি এই সমীকরণটাকে আমরা এখানে প্রয়োগ করি, তাহলে দেখো কেমন হয়। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা একটু লিখি। তাহলে সাম্যাবস্থায় আমাদের মনে রাখতে হবে যে নাম্বার 1, সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে কি দেখো তো, সাম্যাবস্থার ক্ষেত্রে যখন কি পাবো এক্স ইকুয়ালস টু কি 0, দেন অ্যাক্সেলারেশন তখন অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু 0, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্স ইকুয়ালস টু 0 হলে অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে বলতো টোটাল 0। তাহলে যখন সাম্যাবস্থায় থাকবে, এরকম মুভ করতে করতে যখন সাম্যাবস্থাকে অতিক্রম করে চলে যাবে ববটা, তখন ঠিক অতিক্রমের মুহূর্তে তার অ্যাক্সেলারেশন হবে কি বলতো, অ্যাক্সেলারেশন হবে কি 0। এই বিন্দুতে যখন এসে এই বিন্দুটাকে যখন অতিক্রম করে চলে যাবে সাম্যাবস্থায়, তখন সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে কি বলতো 0। বিষয়টি ক্লিয়ার? তাহলে এটা হলো সাম্যাবস্থার ক্ষেত্রে। আবার যখন এক্স ইকুয়ালস টু, যখন সর্বোচ্চ বিস্তার, অর্থাৎ কণাটা এখান থেকে সর্বোচ্চ বিস্তারে যখন কি হবে বলতো স্পন্দিত হবে, সর্বোচ্চ বিস্তারে চলে যাবে, তাহলে আমরা সেখানে কি লিখতে পারি, 2 নাম্বার সর্বোচ্চ বিস্তার।
সর্বোচ্চ বিস্তার মানে সর্বোচ্চ বিস্তার বলতে বোঝায় এক্স ইকুয়ালস টু কি বলতো এ। যখন এক্স ইকুয়ালস টু কি, যখন আমরা কি লিখবো এক্স ইকুয়ালস টু এ, তখন এই অ্যাক্সেলারেশন কি হবে দেখো তো, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় কি হবে বলতো, যেহেতু এক্স ইকুয়ালস টু এ, তাহলে আমরা কি মাইনাস কি ওমেগা স্কোয়ার এ পাই। তাহলে দেখো এই মানটাই আসলে কি বলতো সরল সন্ধিত স্পন্দনের অ্যাক্সেলারেশনের জন্য এটা হলো ম্যাক্সিমাম। বাট এখানে যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা কি নির্দেশ করে বলতো, এই নেগেটিভ সাইনটা নির্দেশ করে সাধারণত ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীত অভিমুখী। ঠিক আছে, তাহলে এই বিপরীত চিহ্ন বোঝাইতে আমরা আসলে মাইনাসটা এখানে পেয়ে যাই। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে সর্বদা যে মাইনাসটা হলো বিপরীত বিষয়কে নির্দেশ করে, দিক বিপরীত। ঠিক আছে, ত্বরণ সরণের সমানুপাতে পরিবর্তিত হয়, কিন্তু দিকটা কি বলতো বিপরীত। তাহলে এইটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই শর্তটা পাই, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেখানে এ এবং এক্স সমানুপাতে পরিবর্তিত হয়, বাট কি বলতো সরণ যেদিকে ত্বরণ তার কি বিপরীত দিকে চিন্তা করেছি। যেমন বলের সঙ্গে সম্পর্ক যখন আমরা দেখেছি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক সিমিলারলি এটাকেও আমরা ডিফাইন করতে পারি। ওকে, তাহলে একটা সরল দোলকের ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে দেখো সর্বোচ্চ বিস্তারে যখন থাকে তখন কিন্তু কি ভি কি পেয়েছি আমরা বলতো মিনিমাম, মানে ভি শূন্য। কিন্তু যেখানে ভি শূন্য সেখানে কি ত্বরণ কি সামথিং, ত্বরণ আছে না নেই, অবশ্যই ত্বরণ আছে। তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন হতে পারে যে এমন কি কোনো ক্ষেত্র আছে যেখানে বেগ শূন্য বাট ত্বরণ আছে? হ্যাঁ, অবশ্যই। আমরা এই সরল স্পন্দন গতির ক্ষেত্রে যদি সরল দোলকের গতিবিধিটাকে বিবেচনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ বিস্তারে ভেলোসিটি মিনিমাম, দ্যাট মিন্স কি জিরো, বাট অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। তাহলে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কত, ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে সর্বোচ্চ বিস্তারে বেগ শূন্য হলেও ত্বরণ থাকবে। আসলে কি আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, বেগ যদি কখনো শূন্য হয় তাহলে কিন্তু সেখানে কি ত্বরণ থাকবে না, তাই না? কিন্তু আসলে ত্বরণ বলতে কি বোঝায় বলো তো, ত্বরণ বলতে বোঝায় বেগের পরিবর্তন। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। নিশ্চয়ই দেখো এখান থেকে যখন কণাটা যাত্রা করে, ঠিক সেই এখান থেকে যাইতে যাইতে এই বিন্দুতে বেগ শূন্য হয়ে গেছে। তাহলে দেখো ভি ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম থেকে এই যে ভি মিনিমাম, তাহলে এটার নিশ্চয়ই কি একটা পরিবর্তন আছে। তাহলে ম্যাক্সিমাম ভি ম্যাক্স মাইনাস কি ভি মিনিমাম, নিশ্চয়ই কি টাইমের সাপেক্ষে তাহলে কি আছে বলতো একটা পরিবর্তন হয়। অতএব এখানে কি আছে, অ্যাক্সেলারেশন আছে। তাহলে অ্যাক্সেলারেশন বলতে আমরা এইটা বুঝবো না যেখানে বেগ শূন্য সেখানে অ্যাক্সেলারেশন শূন্য, আমরা এইটা বুঝবো না। আসলে অ্যাক্সেলারেশন বলতে বুঝবো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের বিষয়টি। ওকে, আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমরা সরল দোলকের ক্ষেত্রে বা কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে যখন স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি যখন ব্যাখ্যা করবে, তখন এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে যে কখন আমরা বেগে ত্বরণের মান কি সর্বোচ্চ পাবো, আবার কখন ত্বরণের মান সর্বনিম্ন পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস হবে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার শক্তি। ওকে, শক্তি নিয়ে আমি পরবর্তী ক্লাস করব। অবশ্যই তোমরা কি আমার ক্লাসটিতে আমার সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।